ইন্দোনেশিয়ার এক নববিবাহিত তরুণ দম্পতি যারা কিনা খুব সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন পার করছিলেন এবং তারা একটি সন্তানের আশায় দিন গুনছিলেন। হঠাৎ তাদের দাম্পত্য জীবনে ঘটতে থাকে একটির পর একটি ভয়ঙ্কর ঘটনা, যা তাদের সুখময় জীবন এবং অনাগত সন্তানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কি ছিল এর পেছনের রহস্য, বা তারা কি এই সংকট থেকে মুক্তি পেয়েছিল? সেটাই আমরা জানব আজকের মুভির গল্পে। সিনেমার শুরুতে দুটি ছেলে মেয়ের শৈশবকে দেখানো হয়। এরা হলো চাচাতো ভাই বোন। এর নাম হলো রায়হান আর এ হলো দিন্দা। তারা একটি পুরনো ফ্যাক্টরিতে আসে ভূতের সন্ধানে, কারণ রায়হান হলো ষষ্ঠ ইন্দ্রিয় ক্ষমতার অধিকারী, মানে সে অদৃশ্য জগতের অনেক কিছুই দেখতে পারে। দিন্দা এই বিষয় নিয়ে খুবই কৌতূহলী ছিল, তাই সে রায়হানকে এই বিষয় শেখানোর জন্য অনুরোধ করছিল। দিন্দা বড় একটা মেশিনের উপরে ওঠে এবং রায়হানকে বলে, এই রায়হান, কিভাবে ভূত দেখবো আমাকে শেখাও না। তখন রায়হান বলে, তোমার চোখ সোজা সামনে রাখো, নড়াচড়া করবে না, সামনের দিকে ফোকাস রাখো, ধীরে ধীরে বাম দিকে তাকাও। কিন্তু ততক্ষণও দিন্দা কোনো কিছু দেখতে পাচ্ছিল না। তখন রায়হান বলে, আমার মনে হয় তারা বুঝতে পেরেছে আমরা তাদের খোঁজার চেষ্টা করেছি, তাই তারা নিখোঁজ হয়ে গিয়েছে। চলো আমরা বাসায় চলে যাই, অন্যদিন আসবো। আর তখনই ঘটে একটু অন্যরকম ঘটনা। রায়হান যেসব সাধারণ ভূত দেখতে পারে, তার পরিবর্তে তারা সেদিন দেখতে পায় একটা বিশাল লাল শয়তানকে। রায়হান চিৎকার করে বলে, দিন্দা, আমাদের এখান থেকে বের হতে হবে। তারা দৌড়াতে থাকে। হঠাৎ দিন্দা পা পিছলে পড়ে যায় এবং রায়হানকে চিৎকার করে ডাকতে থাকে। সিন কাট হয়। রায়হান বড় হয়ে গিয়েছে এবং ঘুমের মধ্যে একটা স্বপ্নও দেখেছে। আমরা বুঝতে পারি ফ্ল্যাশব্যাকের ওই দৃশ্যটি ছিল রায়হানের স্বপ্ন। আর এ হলো শিরিন, যে কিনা রায়হানের নববিবাহিত স্ত্রী। শিরিন রায়হানকে জিজ্ঞেস করে, তুমি কি আবারও দুঃস্বপ্ন দেখেছ? রায়হান বিষয়টি গোপন রাখে এবং তার আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন রায়হান ও শিরিন বাচ্চা নেওয়ার ব্যাপারে কথা বলছিল। আমরা বুঝতে পারি তাদের অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না। শিরিনের মা নাকি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল সে কবে গর্ভবতী হচ্ছে। তখন রায়হান জানায়, মাকে বলে আমরা শেষ ড্রপ পর্যন্ত চেষ্টা করব, এবং এই কথা নিয়ে তার হাসাহাসি করতে থাকে। পরে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যায়। শিরিনের বান্ধবী টিয়াস তার জন্য একটু কফি নিয়ে আসে। কফি নিতে গিয়ে শিরিনের বমি চলে আসে আর সে দৌড়ে যায় ওয়াশরুমের দিকে। তারপর দেখি শিরিন রায়হানকে ভিডিও কল দিয়ে একটি প্রেগনেন্সি কিট দেখায়। প্রেগনেন্সি কিটটি দেখে রায়হান তো মহা খুশি এবং বলে, তাহলে আমরা অবশেষে বাবা মা হতে যাচ্ছি। রাতের বেলা দুজনের কি রোমান্টিকতা। শিরিন রায়হানকে বলে, আমাদের পরিবারের তৃতীয় একজন সদস্য আসতে যাচ্ছে, এটা ভাবতে কতই না ভালো লাগছে, তাই না? শিরিন বলে, হ্যাঁ। হঠাৎ রায়হান কিছু একটা দেখে চমকে যায়। শিরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? রায়হান বলে, কিছু না। রাতের বেলা রায়হান ঘুম থেকে উঠে লাইট জ্বালায়। তখন শিরিনেরও ঘুম ভেঙে যায় এবং রায়হানকে জিজ্ঞেস করে, তুমি কি আবারও দুঃস্বপ্ন দেখেছ? রায়হান বলে, এরকম কিছু না, আমার তৃষ্ণা লেগেছে, আমি পানি পান করতে যাব। এই বলে সে বিছানা থেকে উঠে যায়। এদিকে শিরিন দেখতে পায় ঘরের লাইটটি আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। সে লাইটের সুইচটি কয়েকবার অন করে, কিন্তু লাইট অন হচ্ছিল না। সে বিছানা থেকে উঠে চলে যায় মেইন সুইচের কাছে। মেইন সুইচ অন করার সাথে সাথে লাইটটি জ্বলে ওঠে, কিন্তু সে যখন আবার বিছানায় চলে যায়, লাইটটি আবার আপনা আপনি বন্ধ হয়ে যায়। শিরিন বুঝতে পারছিল না কি ঘটছে। হঠাৎ লাইটটি নিজে নিজে জ্বলে ওঠে এবং শিরিন রায়হানকে দেখে চমকে যায়। তারা দুজনে লক্ষ্য করছিল লাইটটি আপনা আপনি বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে। তখন তারা ভাবতে থাকে, লাইটটি মনে হয় আমাদের চেঞ্জ করা উচিত। কিন্তু রায়হান যখনই লাইটটি খুলতে যায়, বৈদ্যুতিক শক খেয়ে সে নিচে পড়ে যায়। সিন কাট হয়। পরের দিন রায়হান শিরিনকে অফিসে নামিয়ে দিয়ে বাসায় চলে আসে, কারণ সে রাতের ওই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিল। ঘরে ঢুকে সে বৃদ্ধ একটা মহিলাকে দেখতে পায়। এটা ছিল তাদের ঘরের একটা কাজের মহিলা, যে কিনা অনেক আগে মারা গিয়েছে। রায়হান মহিলাটিকে দেখে চিনে ফেলে এবং পিসি বলে ডাক দেয়। তখন বৃদ্ধ মহিলাটি বলে, আমি খুশি যে তুমি এখনো আমাকে মনে রেখেছ। আমি তোমার মাকে খুঁজতেছি। আমি আশা করি তোমার মা আমার সমস্ত ঋণ ক্ষমা করবেন। তখন রায়হান বলে, ঠিক আছে পিসি, আপনি এটা নিয়ে চিন্তা করিয়েন না, আমি মাকে বিষয়টি জানাবো। তারপর মহিলাটি চলে যেতে চাইলে রায়হান জিজ্ঞেস করে, পিসি, তুমি কি আগেও এখানে এসেছো? তখন মহিলাটি বলে, না, এটাই আমার প্রথমবার। তখন রায়হান রাতের সেই ঘটনা নিয়ে চিন্তা করতে থাকে। তারপর মহিলাটি চলে যায়। আমরা বুঝতে পারি রায়হান এখনো ষষ্ঠ ইন্দ্রিয়, মানে সে অদৃশ্য জগতের অনেক কিছুই দেখতে পারে। কিছুক্ষণ পর একটা ডেলিভারি ম্যান আসে এবং রায়হানকে একটা পার্সেল দিয়ে যায়, যেটা রায়হান আগে অর্ডার করেছিল। পার্সেলটি ছিল একটি বেবি হুইল চেয়ার। শিরিন বাসায় এসে এটা দেখে তো অনেক খুশি। তখন রায়হান বলে,
আমি আর অপেক্ষা করতে পারছি না, কবে যে সে পৃথিবীতে আসবে আর আমরা তাকে নিয়ে ঘুরতে যাব। মানে বোঝা যায় বাবা মা হওয়ার আনন্দে তারা কতটা খুশি। তারপর শিরিন যখন ঘরের মধ্যে জুস বানাচ্ছিল তখন সেই হুইল চেয়ারটি আপনা আপনি চলতে থাকে। শিরিন অবাক হয়ে যায় এবং সে যখন চেয়ারের কাছে আসে কে যেন তার পা ধরে টান দেয়। শিরিন চিৎকার করে ওঠে আর তখনই সেখানে রায়হান চলে আসে। শিরিন রায়হানকে এই বিষয়ে জানালে রায়হান তাকে শান্ত করে বলে, এরকম কিছুই ঘটেনি, এটা হয়তো তোমার মনের ভুল। পরের দিন শিরিন তার বান্ধবী টিয়াসের সাথে রাতের ওই বিষয়টি নিয়ে কথা বলছিল। টিয়াস শিরিনকে জানায়, তোমাদের ঘরে হয়তো কিছু একটা আছে। শিরিন বলে, তাহলে এখন কি করা যায় বলো তো? টিয়াস শিরিনকে তার এক চাচার ব্যাপারে জানান, যে কিনা ভূত তাড়াতে পারদর্শী। তারপর শিরিন যখন বাসায় রায়হানকে এসব বিষয় নিয়ে জানায় তখন রায়হান বলে, শিরিন, আমাদের এগুলোর কোনো দরকার নেই, শুধু শুধু টাকা অপচয়। তুমি এসব বিষয় নিয়ে যত ভাববে এগুলো তোমাকে তত বিরক্ত করবে। অর্থাৎ রায়হান চাচ্ছিল না এখানে কোনো কবিরাজ টবিরাজ আনা হোক, কিন্তু কেন জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, সেদিন রাতেও শিরিনের সাথে ঘটে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা। এটা নিয়ে শিরিন খুব চিন্তিত ছিল। সে তার বান্ধবী টিয়াসকে জানায়, রায়হান চায় না আমাদের ঘরে কোনো কবিরাজ টবিরাজ আনা হোক। শিরিন টিয়াসের সাথে কিছুক্ষণ কথা বলার পর একা একাই সিদ্ধান্ত নেয় সে তার বান্ধবীর চাচা অর্থাৎ কাসমান চাচার কাছে এই বিষয় নিয়ে কথা বলবেন। তারপর শিরিন টিয়াসের সাথে ফোনে যোগাযোগ করে চলে যায় কাসমান চাচার বাড়িতে। কাসমান চাচাকে বলে, চাচা, আমি টিয়াসের বান্ধবী, টিয়াসের সাথে চাকরি করি, সে আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমার আপনার একটু সাহায্য দরকার। কাসমান চাচা শিরিনকে ঘরের ভিতরে আসতে বলে। ভিতরে গিয়ে শিরিন কাসমান চাচাকে সবকিছু খুলে বলে। কাসমান চাচা একটা ঝাড়ু নিয়ে চলে যায় শিরিনদের বাসায়। চাচা ঘরের বিভিন্ন রুমে রুমে উকি মারতে থাকেন এবং একটি করে ঝাড়ুর কাঠি বিভিন্ন জায়গায় পুঁতে দিতে থাকেন। এক পর্যায়ে সে যেন কিছু একটা লক্ষ্য করে এবং পুরো ঝাড়ুটাই সেদিকে নিক্ষেপ করে এবং বলে, এ ঘরের লোকেরা ভালো মানুষ, তাই তোমাকে কিছু বলে না, এখান থেকে চলে যাও। বাসায় যাওয়ার পথে কাসমান চাচা শিরিনকে একটা মেসেজ দেয়। মেসেজে বলে, তোমাদের ঘর এখন সুরক্ষিত। অন্যদিকে ঘরের ভিতর রায়হান জিজ্ঞেস করে, কার সাথে চ্যাট করছে শিরিন? শিরিন জানায় সে তার এক বন্ধুর সাথে চ্যাট করছে। কিছুক্ষণ পর কাসমান চাচার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। একটা মেয়ে কাসমান চাচার গাড়ির সামনে এসে ধাক্কা খায়। চাচা গাড়ি থেকে নেমে দেখে বাহিরে কেউ নেই। তখন চাচা গাড়ি থেকে সেই ঝাড়ুটি নিয়ে ডাকতে থাকে, কে তুমি? সাহস থাকলে আমার সামনে আসো এবং আমার সাথে লড়াই করো। তারপর চাচা গাড়িতে উঠে গাড়ি চালু করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পিছন থেকে এক ভয়ঙ্কর রূপী মহিলা চাচাকে ধরে মেরে ফেলে। এদিকে শিরিনদের ঘরের মধ্যে সেই বেবি হুইল চেয়ারটি আপনা আপনি চলতে শুরু করে। শব্দ পেয়ে শিরিন রায়হানকে ডেকে তুলে। তারপর তারা বিছানা থেকে উঠে দেখে সেই হুইল চেয়ারটি শিরিন নিচে পড়ে আছে। তখন শিরিন বলে, আমি তোমাকে বলেছিলাম না এই চেয়ারটি আপনা আপনি চলতে পারে? এই ঘর যদি এখন সুরক্ষিত হয় তাহলে এমনটা কেন ঘটছে? শিরিনের এই কথা শুনে রায়হান চমকে যায় এবং জিজ্ঞেস করে, তোমাকে কে বলেছে এই ঘর সুরক্ষিত? শিরিন বিষয়টি গোপন করতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রায়হানের কাছে স্বীকার যায় যে সে কাসমান চাচাকে এখানে এনেছিল। তখন রায়হান বলে, আমি তোমাকে বলেছিলাম না এমনটা করো না, তারপরও কেন এমনটা করলে? তখন শিরিন রায়হানের সাথে বিতর্ক করা শুরু করে এবং বলে, প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটছে, চেয়ারটি আপনা আপনি চলে, তুমি লাইটে শক খেয়ে পড়ে গেলে, প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখো, এত কিছুর পরও কিভাবে শান্তিতে থাকো তুমি? রায়হান শিরিনকে কাছে ডেকে শান্ত করে বলে, শিরিন, এই ঘরে সত্যি কিছু একটা আছে। আমি যখন ছোট ছিলাম আমার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম, সেটা আবার ফিরে এসেছে। আমি তোমাকে এই বিষয়ে বলতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম অন্য মানুষের মতো আমরাও একটা স্বাভাবিক জীবনযাপন করি। আমি চাই না তুমি ভয় পাও। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এটা মোকাবেলা করার একমাত্র উপায় হলো এগুলোকে উপেক্ষা করে চলা। আমরা যদি জানাই যে আমরা বিরক্ত হচ্ছি তাহলে তারা আমাদেরকে আরও বিরক্ত করবে। তখন শিরিন বলে, তার মানে তুমি কি সব দেখতে পাও রায়হান? রায়হান বলে, হ্যাঁ। তখন শিরিন জানায়, তাহলে কেন তুমি তাদের জিজ্ঞেস করছো না তারা আমাদের কাছে কি চায়, কেন বিরক্ত করছে? তখন রায়হান জানায় সে চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি এবং সে শিরিনকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমি খুঁজে বের করব কে আমাদের বিরক্ত করছে এবং আমাদের কাছে কি চায়। ভয় পেও না, আমি এর একটা সমাধান বের করবই। পরের দিন সকালে টিয়াসকে দেখা যায় খুব বিচলিত হয়ে হাঁটছিল। শিরিনের কাছে এসে বলে, কাসমান চাচা মারা গিয়েছেন। শিরিন অবাক হয়ে বলে, কখন? টিয়াস বলে, গতকাল রাতে তোমাদের বাসা থেকে যাওয়ার পথে। তারপর টিয়াস, শিরিন এবং রায়হান কাসমান চাচার বাড়িতে যায়। সেখানে রায়হান কিছু একটার দিকে মনোযোগ সহকারে তাকিয়েছিল। শিরিন তার কাছে এসে বলে, রায়হান, তুমি কি কিছু দেখছো এখানে? রায়হান বলে, না, কিছু না।
বাড়িতে এসে শিরিন রায়হানকে বারবার জিজ্ঞেস করে, বলো তুমি কাসমান চাচার বাসায় কি দেখেছ? রায়হান বলে সে কিছুই দেখেনি। তখন শিরিন জানায়, আমি তো তোমাকে অবাক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকতে দেখেছি, তুমি মিথ্যা বলছো কেন? তখন রায়হান বলে, শিরিন তুমি কিন্তু অতিরিক্ত চিন্তা করছো। আমাদের কোনো শত্রু নেই, আমরা জানি না আমাদের কে বিরক্ত করছে, এবং আমি সেটা খুঁজে বের করার চেষ্টা করছি, বাস এতটুকুই। আর তুমি এই জিনিসগুলো নিয়ে জটিল করে তুলবে না। আর তখনই শিরিন রেগে গিয়ে বলে, তাহলে কাসমান চাচার সাথে তার কি সম্পর্ক? আমাদের বাড়ি থেকে ফেরার সময় তিনি কেন মারা গেলেন? এদিকে রায়হানও রাগান্বিত হয়ে যায় এবং বলে, এর জন্য দায়ী তুমি। তোমাকে বলেছিলাম যদি বিশ্বাস করে এখানে কেউ আছে তাহলে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, কোনো কবিরাজ টবিরাজের দরকার নেই। কিন্তু তুমি কি করলে? কাসমান চাচাকে ডেকে আনলে, আর তিনি মারাও গেলেন। এই ঘটনার পর শিরিন রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাচ্ছিল। তখন রায়হান তাকে শান্ত করে বলে, শিরিন তোমাকে যদি মন্দ কোনো কিছু বিরক্ত করার চেষ্টা করে তাহলে সে তোমাকে তোমার বাবার বাড়িতেও বিরক্ত করবে। তখন শিরিন বলে, তাহলে এখন আমার কি করা উচিত? আমি এখানেও নিরাপদ নই, বাবার বাড়িতেও থাকতে পারবো না, আমাকে কি করতে বলছো তুমি? রায়হান বলে, শান্ত হও শিরিন, আমি তোমাকে কথা দিচ্ছি কোনো একটা সমাধান খুঁজে বের করব। সেদিন রাতেও রায়হানের ঘুম ভেঙে যায় এবং কে যেন তাকে ডাকছিল। রায়হান বিছানা থেকে উঠে সিঁড়ির সামনে কাউকে দেখতে পায়। রায়হান তার পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর রায়হান বুঝতে পারে এটা তার ছোটবেলার চাচাতো বোন দিন্দা। রায়হান একটা রুমের মধ্যে প্রবেশ করার পর সেই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এদিকে শিরিন ঘুম থেকে উঠে রায়হানকে খুঁজতে থাকে। অন্যদিকে রায়হান দরজা খোলার অনেক চেষ্টা করছিল। হঠাৎ তাদের ঘরের বৈদ্যুতিক বাল্বটি ভেঙে যায় এবং রায়হানের চাচাতো বোন দিন্দার আত্মা শিরিনকে আক্রমণ করার জন্য আসছিল। কি এমন হয়েছিল দিন্দার সাথে যার কারণে এখনও সেই রায়হানের দাম্পত্য জীবনে অশান্তির ছায়া ফেলছে? জানতে হলে গল্পের শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, দিন্দা রায়হানকে একটা ঘরের মধ্যে বন্দি করে শিরিনকে আক্রমণ করা শুরু করে এবং তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। এদিকে রায়হান অনেক কষ্টে দরজা খুলতে সক্ষম হয়, আর তখনই দিন্দা চলে যায়। রায়হান শিরিনের এই অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় শিরিনের মাথার পিছনে আঘাত পাওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলেছে। গর্ভের সন্তানের কি অবস্থা জানতে চাইলে ডাক্তার বলে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, শিশুর অবস্থা জানার জন্য আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। তারপর শিরিন একটু সুস্থ হওয়ার পর শিরিনের বান্ধবী টিএসকে হাসপাতালে রেখে সে চলে যায় দিন্দাদের বাড়িতে। সেখানে রায়হান দিন্দার মা হেস্টি আন্টির কাছে জানতে চায়, আন্টি দিন্দার জীবনে কি এমন ঘটেছিল, কি হয়েছিল তার সাথে, সেটা আমার জানা খুবই দরকার। অন্যদিকে হাসপাতালে টিয়াসের হাত থেকে একটা কাপ পরে ভেঙে যায়। তারপর সে হাউস ক্লিনারকে টেলিফোন করে। হাউস ক্লিনার ভাঙ্গা কাপ পরিষ্কার করতে আসে। এদিকে শিরিন আর টিয়াস ভূত নিয়ে কথা বলছিল। টিয়াস বলছিল, ভূত ভয় পায় কাপুরুষেরা, আমি ভূত ভয় পাই না, ভূত আমাকে দেখলেই ভয় পাবে। তারপর হাসতে থাকে। আর তখনই সে হাউস ক্লিনার তাদের দিকে এগিয়ে আসে এবং টিএসকে আক্রমণ করা শুরু করে। তারপর সে যখন শিরিনের দিকে যায়, শিরিন তাকে একটা গ্লাস দিয়ে মাথায় আঘাত করে এবং রুম থেকে বেরিয়ে যেতে থাকে। অন্যদিকে সিকিউরিটি এসে হাউস ক্লিনারকে আটকায়। হাউস ক্লিনার জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু বাহিরে শিরিন যখন লিফটের দরজা খোলার চেষ্টা করছিল, আর তখনই সেখানে হাজির হয় দিন্দার আত্মা এবং শিরিনের উপর আক্রমণ করা শুরু করে। শিরিনকে গলা টিপে মেরে ফেলতে চেষ্টা করছিল। তখনই সেখানে রায়হান চলে আসে। শব্দ পেয়ে দিন্দার আত্মা চলে যায়। রায়হান শিরিনের কাছে আসলে শিরিন রেগে যায় এবং বলে, কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? আমি একটুর জন্য মারা যেতাম। রায়হান বলে, আমি তো টিয়াসকে এখানে রেখে গিয়েছিলাম। শিরিন জানায়, টিয়াসও তো একটুর জন্য মারা যেত, এভাবে ফেলে রেখে গেছো কেন? তারপর রায়হান বলে, আমি খুঁজতে বের হয়েছিলাম কে আমাদের বিরক্ত করছে। তারপর শিরিন বলে, কে ওই মহিলা? রায়হান জিজ্ঞেস করে, তুমি কি তাকে দেখেছ? শিরিন বলে, হ্যাঁ। তখন রায়হান জানায়, এটা অনেক লম্বা ঘটনা, আমি তোমাকে সব জানাবো, এই মুহূর্তে তোমার একটু সুস্থ হওয়া দরকার। তারপর হাসপাতাল থেকে ফেরার পথে রায়হান জানায়, আমি খুঁজে বের করতে পেরেছি শিরিন কে আমাদের বিরক্ত করছে। শিরিন জিজ্ঞেস করে, কে? রায়হান বলে, এটা হলো হেস্টি আন্টির মেয়ে দিন্দা, আমার চাচাতো বোন। ছোটবেলায় আমরা খুব কাছাকাছি থাকতাম, আমাদের একটা স্বার্থ ছিল, এটা হলো অদৃশ্য জগতের লোকদের খুঁজে বের করা। এই বিষয়ে দিন্দা খুবই কৌতূহলী ছিল। একদিন আমরা সম্মুখীন হয়েছিলাম একটা বিশাল বড় লাল শয়তানের। শয়তানটি আমাদের তাড়া করছিল। দিন্দার মনে হয়েছিল সে মৃতদের জগতে চলে গিয়েছে এবং সেখানে সে তার মৃত বাবার সাথেও দেখা করেছিল। এ বিষয়ে দিন্দা আমাকে বলার পর সে আমার কাছে জানতে চেয়েছিল সে যদি আবার কখনো মৃতদের জগতে চলে যায় আমি তাকে সঙ্গ দিব কিনা। আমি হাসতে হাসতে বলেছিলাম, নিশ্চয়ই তার সঙ্গ দিব।
তারপর আমরা দুজনের আঙ্গুলের রক্ত একত্রিত করে একটা চুক্তি করেছিলাম। আমরা শপথ করেছিলাম আমাদের মধ্যে কেউ যদি পথভ্রষ্ট হয়ে মৃতদের জগতে চলে যায়, অথবা কেউ একজন যদি প্রথমে মারা গিয়ে শয়তানের দ্বারা বিরক্ত হয়, তাহলে অন্যজন সেই মৃত জগতে গিয়ে তাকে রক্ষা করব। তারপর আমরা আমাদের দুজনের রক্ত দিয়ে আমাদের ছবির উপরে প্রতিশ্রুতি শব্দটি লিখি। তারপর শিরিন রায়হানকে জিজ্ঞেস করে ওই দিনের ব্লাড প্রমিসের পর কি হয়েছিল। তখন রায়হান জানায়, হাই স্কুলের পড়াশোনার পর দিনদা শহরের বাইরে চলে যায়। ফিরে আসার পর সে আর আগের মতো ছিল না। হেস্টি আন্টির কাছে জানতে পারি দিনদা একজন আধ্যাত্মিক শিক্ষকের কাছে কালো জাদু শিখেছিল, যাতে সে আত্মাদের দেখতে সক্ষম হয়। আর আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে জানি কাউকে কোনো অলৌকিক শক্তি পেতে হলে তাকে কোনো আত্মা বা শয়তানের সাথে সংযুক্ত থাকতে হয়। আর দিনদার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমি হেস্টি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম দিনদা কিভাবে মারা গিয়েছিল। তখন হেস্টি আন্টি আমাকে বিস্তারিত জানায়। আমি সবসময় দিনদাকে চাচাতো বোনের নজরে দেখেছিলাম, কিন্তু দিনদা প্রকৃতপক্ষে আমাকে অনেক ভালোবাসত। তাই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে হেস্টি আন্টি দিনদাকে আমার বিয়ের খবরটি পর্যন্ত জানায়নি। তাই দিনদা সেমিস্টার শেষ না করেই বাসায় চলে আসে এবং হেস্টি আন্টির সাথে এই বিষয় নিয়ে বিতর্ক করা শুরু করে। হেস্টি আন্টি তাকে অনেক বকা দিতে শুরু করে এবং বলে, তোমার এখানে থাকাটা ঠিক না, তুমি এখানে থাকলে সব এলোমেলো করে দিবে। তারপর দিনদার তার রুমে গিয়ে পাগলামি করা শুরু করে এবং তার মাকে অনেক উল্টাপাল্টা বলতে শুরু করে। তখন হেস্টি আন্টি দরজা লক করে দেয়। এতে দিনদার মেজাজ অনেক খারাপ হয়ে যায় এবং কালো জাদু দিয়ে সে তার ভিতরে শয়তানটাকে জাগিয়ে তোলে। তারপর দরজা ভেঙে ফেলে আর হেস্টি আন্টিকে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে হেস্টি আন্টি অজ্ঞান হয়ে যান। তারপর দিনদা আমাদের ব্লাড প্রমিসের ছবিটি দেখতে থাকে এবং প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে মৃতদের জগতে নিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করে। কাহিনী শুনে শিরিন অনেকটা শ্বাস নেয় এবং বলে, তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ রায়হান? রায়হান বলে, আমাকে দিনদার জগতে গিয়ে তার সাথে দেখা করতে হবে। এটা শুনে শিরিনের কাছে অনেকটা পাগলামি মনে হয়। তারপর তারা চলে যায় হেস্টি আন্টিদের বাসায়। রাতের বেলা শিরিন যখন ঘুমিয়ে পড়ে, রায়হান হেস্টি আন্টিকে বলে, আন্টি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি প্রায় আমার স্ত্রী সন্তানকে হারাতে গিয়েছিলাম। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তখন আন্টি বলে, তুমি কি করতে চাচ্ছ রায়হান? রায়হান জানায়, প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমাকে দিনদার সাথে তার জগতে গিয়ে দেখা করতে হবে। তারপর রায়হান চলে যায় সেই ফ্যাক্টরিতে যেখানে ছোটবেলায় তার একটা লাল শয়তানের মুখোমুখি হয়েছিল। কিছুক্ষণ পর একটা মেয়েকে দেখতে পায় এবং তাকে পিছু করতে থাকে। রায়হান সেই মেশিনের উপরে উঠে, যেখানে উঠে ছোটবেলায় দিনদা ভূত দেখার চেষ্টা করেছিল। আর তখনই সে সেখানে দিনদার আত্মাকে দেখতে পায়। দিনদা রায়হানকে হাত দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। রায়হান অজ্ঞান হয়ে যায় এবং রায়হানের ভিতরে আত্মা চলে আসে দিনদার জগতে। এদিকে শিরিনের ঘুম ভেঙে যায় এবং সে হেস্টি আন্টির কাছে আসে। আন্টিকে জিজ্ঞেস করে, রায়হান কোথায় আন্টি? আন্টি তখন শিরিনকে সবকিছু খুলে বলে এবং বলে, আমি বাধা দেওয়া সত্ত্বেও জোর করে সে চলে গিয়েছে। তারপর শিরিন হেস্টি আন্টির নার্সের কাছে গিয়ে বলে, হেস্টি আন্টি যে ফ্যাক্টরির ব্যাপারে বলেছিল সেটা সে চিনে কিনা। নার্স জানায় ফ্যাক্টরিটা সে চিনে। তখন শিরিন তাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে। এদিকে রায়হানের আত্মা বাসায় এসে শিরিনকে ডাকতে থাকে। তখন দিনদা বলে, তোমার ডাকাডাকি করা একদম অর্থহীন রায়হান। তারা আমাদের দেখতে বা শুনতে কোনোটাই পারছে না। এবং রায়হানকে জড়িয়ে ধরে বলে, আমাকে দেখতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রায়হান। আমি তোমার পরিবারকে বিরক্ত করার জন্য দুঃখিত। বিশ্বাস করো, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু চেয়েছিলাম যত দ্রুত পারি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে। তখন রায়হান বলে, দিনদা, আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। আমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছি, তাই না? তাহলে তুমি এখন বিশ্রাম নিতে পারো না? দিনদা জিজ্ঞেস করে, তার মানে? রায়হান বলে, এখন আমাদের যার যার জীবনের প্রতি রেসপেক্ট করা উচিত। তখন দিনদা জানায়, আমি তো এখন কাউকে বিরক্ত করব না রায়হান। কিসের জন্য করব? আমি তো কেবল তোমাকে পাওয়ার জন্য এরকম করেছিলাম। তুমি তো এখন থেকে সারা জীবন আমার সাথে থাকবে। তখন রায়হান বলে, এসব ফালতু কথা বাদ দাও, আমাকে শিরিনের কাছে ফিরে যেতে দাও। তখন দিনদা বলে, তুমি বুঝতে পারছো না তাই না? চলো তোমাকে বাস্তবতা দেখাই। তারপর তারা চলে যায় সেই ফ্যাক্টরির কাছে। সেখানে শিরিন রায়হানকে খুঁজতে আসে এবং তার দেহটি মাটিতে পড়ে থাকতে দেখে। এই ঘটনা দেখে রায়হানের আত্মার খুব খারাপ লাগছিল। দিনদা তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে শিরিন রায়হানের দেহকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল। দিনদা রায়হানকে বোঝানোর চেষ্টা করে, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আমি তোমার জন্য আত্মহত্যা করেছিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বাসবো। তারপর রায়হান রেগে যায় এবং বলে, যথেষ্ট হয়েছে, তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছ। তুমি যদি আমাকে আমার জগতে ফিরে যেতে সাহায্য না করো তাহলে আমার সাথে কথাই বলবে না। তখন দিনদা মন খারাপ করে বলে, তাহলে এখানে কেন এলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। রায়হান দিনদাকে বোঝানোর চেষ্টা করে,
দিন্দা, ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখানে না থাকলে আমি তো এখানে আসতাম না। তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্যই তো আমি এখানে এসেছি। দিন্দা আবেগী হৃদয় নিয়ে বলে, আমিও তো তোমাকে ভালোবাসি, আর সেজন্যই তো আমি তোমাকে পাওয়ার জন্য আত্মহত্যা করেছিলাম। রায়হান বলে, তুমি আমাকে ভালোবাসো না দিন্দা। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এমনটা করতে না। আমার স্ত্রী সন্তান নিয়ে আমার জগতে আমাকে শান্তিতে থাকতে দিতে। এমনটা করার নাম ভালোবাসা না দিন্দা। দিন্দা কেঁদে কেঁদে বলে, আমি যে এখানে একা কষ্ট পাচ্ছিলাম। তখন রায়হান বলে, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কষ্ট পেতে না। আমার সুখে তুমি সুখী হতে। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে কখনো আমার স্ত্রী সন্তানের ক্ষতি করার চেষ্টা করে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে আমার জগতে ফিরে যেতে সাহায্য করো এবং আমার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে দাও। এরকমভাবে আবেগী হৃদয় নিয়ে রায়হান দিন্দাকে ভোলানোর চেষ্টা করে। তারপর দিন্দা রাজি হয় রায়হানকে তার জগতে ফিরিয়ে দিতে এবং তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর হাত দিয়ে ধাক্কা দিয়ে রায়হানকে ফেলে দেয়। এদিকে হাসপাতালে রায়হানের বিপি পালস ধীরে ধীরে কমে যাচ্ছিল। শিরিন সিস্টারকে ডাকতে থাকে। তারপর ডাক্তার এসে রায়হানকে পরীক্ষা করে এবং তাকে বারবার ইলেকট্রিক শক দিতে থাকে। তারপর ডাক্তার শিরিনকে বলে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু তোমার স্বামী কোনো সাড়া দিচ্ছে না। শিরিন দৌড়ে রায়হানের কাছে আসে এবং তাকে ডাকতে থাকে আর বলে, আমি জানি তুমি দিনদার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু তোমার জীবনটা তো এখানে। তুমি তো আমাকেও প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি একজন ভালো স্বামী এবং বাচ্চার পিতা হবে। কোথায় তোমার প্রতিশ্রুতি? ফিরে আসো আমার কাছে, দয়া করে ফিরে আসো। অন্যদিকে দিনদার ভিতর থেকে বেরিয়ে আসে এক বিশাল লাল শয়তান। রায়হানের আত্মার গলা টিপে ধরে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর রায়হান তাদের ছোটবেলার সেই দৃশ্যটিকে কল্পনা করতে থাকে। উঠে দাঁড়িয়ে শয়তানটিকে 2 হাত দিয়ে জোর করে ধরে এবং এই বলে দিনদাকে ডাকতে থাকে, দিনদা, আমি জানি তুমি এখানে আছো। ফিরে আসো এবং ফাইট করো আর আমাকে আমার জগতে ফিরে যেতে সাহায্য করো। চিৎকার করে সেই লাল শয়তানের ভিতর থেকে রায়হান দিনদাকে জাগিয়ে তোলে এবং দিনদার ভিতরে থাকা লাল শয়তানটি ধ্বংস হয়ে যায়। তারপর দিনদা রায়হানকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ রায়হান, ছোটবেলার মতো আমাকে আবারও বাঁচানোর জন্য। তারপর রায়হান বলে, তাহলে তুমি এখন বিশ্রাম নাও আর আমাকে আমার জগতে ফিরে যেতে দাও। দিনদা বলে, হ্যাঁ। তারপর রায়হান চলে যায় তার জগতে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে রায়হানের জ্ঞান ফিরে আসে। এটা দেখে শিরিন অনেক খুশি হয়। মনে হচ্ছিল শিরিন নতুন একটা জীবন ফিরে পেয়েছে। মুভির সবশেষে স্ক্রিনে ভেসে ওঠে, এটি আমার জীবনের গল্পের একটি অংশ, সেন্টার শহীদ।